আসসালামু আলাইকুম। সুপ্রিয় নার্সিং ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রী ভাই বোনেরা, ইনোভেশনের আয়োজনে যে নার্সিং মডেল টেস্ট শুরু হয়েছে আজকে থেকে, সেই প্রথম মডেল টেস্টের সবগুলো প্রশ্নের সলভ এখন আমরা শুরু করছি। আমাদের সবগুলো মডেল টেস্টেরই এই সাজেশন আকারে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো পাওয়া যাবে আমাদের ইউটিউব চ্যানেল ইনোভেশন শিক্ষা পরিবার, সেখানে পাওয়া যাবে। তাহলে আমরা প্রশ্নগুলো এখনই শুরু করছি। দেখি আজকের মডেল টেস্টে কি প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করেছে অহরহ, এটার সন্ধি বিচ্ছেদটা কি সেটা একটু আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে আমরা এই অহরহ এটার সন্ধি বিচ্ছেদটা একটু দেখে নিই। প্রথমে এই কথা হচ্ছে এখানে কিন্তু একটা র রয়েছে। র যদি র থাকে সেটাকে কিন্তু আমরা বিসর্গ সন্ধি বলি। আমরা বিসর্গ সন্ধি মনে রাখার একটা টেকনিক আমাদের জানা আছে, আমরা একটু লিখে নিই। সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। আমরা জানি যে বিসর্গ সন্ধিকে হচ্ছে একটা মনে রাখার টেকনিক হচ্ছে তিন সরাও। তিন সরাও, এটা যদি মনে রাখতে পারি এটা দিয়ে বিসর্গ সন্ধিটা মনে রাখা যায়। 300 মানে কি 300, 300 মানে কি আমরা এটা মনে রাখি দন্তস্ব, এরপরে রয়েছে মূর্ধন্য স, রয়েছে তালব্য স, এই হলো তিনটে স। আর কি রয়েছে র, র থাকতে পারে, এর বাইরে রেপ ফলা থাকতে পারে, এর বাইরে ও থাকতে পারে। তাহলে তিন সরাও, তিনটে স, র এবং ও এইগুলো যেখানে রয়েছে সেটাই বিসর্গ হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা র রয়েছে, তার মানে এটা একটা বিসর্গ সন্ধি। এটা হবে বিসর্গ, অর্থাৎ অহ, এই যে একটা বিসর্গ দেওয়া রয়েছে, আবার যোগ রয়েছে অহ, অহ যোগ অহ, এই যে বিসর্গর কারণে এটা র হয়ে যাবে, তার মানে অহরহ। তাহলে একে সঠিক উত্তর হলো ছোট গ। এরপরে পাউরুটি, এই শব্দটি, পাউরুটি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা হলো আমরা জানি যে পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ এরকম অনেক শব্দ রয়েছে, যেমন আমরা বাসায় কেদারা ব্যবহার করি, আমরা গামলা ব্যবহার করি, তারপরে রয়েছে বালতি, এই শব্দ হচ্ছে এরকম পর্তুগিজ শব্দ বালতি। আর কি রয়েছে? রয়েছে বোতাম, বালতি বোতাম, তারপর আরো রয়েছে এরকম পেয়ারা। তাহলে এরকম এই শব্দগুলো মনে রাখতে হবে। পাউরুটি এটা একটা পর্তুগিজ শব্দ, পর্তুগিজ শব্দ থেকে এরকম অনেক প্রশ্ন আসে। বালতি, বোতাম, পেয়ারা, কেদারা, গামলা, এইগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। এরপরে নিচের কোনটি সূর্য শব্দের সমার্থক নয়? সূর্য, দিবাকর, দিনে যেটা আলো দেয় সেটা হচ্ছে সূর্য, আমরা জানি। ভানু, এটাও হচ্ছে সূর্য, এটাও আমাদের জানা আছে। রয়েছে আদিত্য, এটাও হচ্ছে সূর্য। তবে শশাঙ্ক, শশাঙ্ক মানে হলো চাঁদ, তার মানে সূর্য শব্দের সমার্থক নয় এই শশাঙ্ক, এটা হচ্ছে সূর্য, এটার সমার্থক নয়। এবার যা দমন করা যায় না, এক কথা এটাকে বলা হয় অদম্য। যাকে দমন করা যায় না, অদম্য, এক কথা এটা হচ্ছে অদম্য। এবারে কেতাদুরস্ত, এ শব্দটা আমরা জানি খুব পরিপাটি হয়ে যে চলে, একেবারে গর্জিয়াস ভাবে যে চলে, এটাকে বলা হয় কেতাদুরস্ত। এবারে আমরা দেখতে চাই গবেষণা। গবেষণা শব্দটা কিভাবে আসে? সেটা হচ্ছে গো যোগ হচ্ছে এসোনা। গো শব্দের অর্থ হলো গরু, আর এসোনা শব্দের অর্থ হলো খোঁজা, অর্থাৎ গরু খোঁজা। এটার শাব্দিক অর্থ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হয় গরু খোঁজা, কিন্তু এখানে শাব্দিক অর্থ নয়, এটা বিশেষ কোনো উদ্দেশ্য যখন করা হয়, চুলচেরা বিশ্লেষণ করে যেটা করি সেটাকে বলা হয় গবেষণা। এটা হচ্ছে গো যোগ এসোনা। এবারে বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমাদের বাংলার জাতীয় কবি, আমাদের প্রেমের কবি, দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবি বিদ্রোহী, যেখানে তিনি উচ্চারণ করেছিলেন বলবীর বল উন্নত মমশির। এই যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যাকে কবর দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, সেই বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ, এটা কোন বই থেকে নেওয়া হয়েছে? এটা আমরা জানি, এটা হচ্ছে অগ্নিবীণা যে কাব্যগ্রন্থ রয়েছে সেটার দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতাটি। এবার জিজ্ঞেস করেছে রিকিউটাল, এই শব্দটার পরিভাষাটা কি? রিকিউটাল শব্দের সঠিক অর্থ হচ্ছে প্রতিদান, এটা আমরা জানি সবাই। পুরস্কার, এটার ইংরেজি আমরা জানি, এটা হলো প্রাইজ। প্রত্যাখ্যান, এটা আমরা জানি রিজেক্ট, এগুলো আমাদের জানা আছে। তাহলে রিকিউটাল শব্দের অর্থ হচ্ছে প্রতিদান। এবার এখানে জিজ্ঞেস করেছে কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা শব্দ, বিভীষিকা বানানে প্রথমে মনে করতে হবে রসিকার, তারপরে আমাদেরকে মনে রাখতে হবে দীর্ঘিকার, আবার হচ্ছে রস্যিকার, এটা মনে রাখতে হবে, রস্যিকার দীর্ঘিকার রস্যিকার। তাহলে এটা আমরা বলতে পারি খ, এখানে প্রথমে রস্যি দীর্ঘি আবার রস্যিকার, বিভীষিকা। এবারে কাকনিদ্রা শব্দটা কি?
কাক যখন গাছের ডালে ঘুমায় সে খুবই সতর্ক থাকে কোনোভাবে যেন পড়ে না যায়, তার ঘুমটা কিন্তু খুব গভীর হয় না। তাহলে এটা হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। এবারে ঢাক ঢাক গুড়গুড়, অর্থাৎ গুড়গুড় যে শব্দটা রয়েছে এটা ঢেকে রাখো যেন কেউ টের না পায়, এই শব্দটাকে অর্থাৎ গোপন রাখার একটা চেষ্টা, সেটাকে বলা হয় ঢাক ঢাক গুড়গুড়। এবারে বলেছে অনিক। অনিক আমাদের অনেকেরই নাম থাকে। অনিক মানে হলো সৈন্য, যারা যুদ্ধের জন্য রেডি থাকে তাদেরকে অনিক বলে। অনিক মানে হলো সৈন্য। এবারে বলছে 1952 সালের যে বিখ্যাত ভাষা আন্দোলনের গান, যে গান আমরা আমাদের একেবারে বাঙালির সবার মুখে মুখে আমরা যে গান গাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। 1952 সালের বাংলা ভাষার মান রক্ষার্থে বাংলার যে দামাল ছাত্র জনতা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, বাংলা মায়ের ভাষার মান রক্ষার্থে যারা সেদিন শহীদ হয়েছিল, সবার প্রথম শহীদ হয়েছিল শহীদ শফিউর। সেই দিন কিন্তু রফিক, শফিক, সালাম, বরকত যারা এই যুদ্ধে গিয়েছিল এবং এখানে যারা মারা গিয়েছিল এই ভাষা আন্দোলনে, তাদেরকে স্মরণ রেখে এই গানটি কে রচনা করেন? এটা হচ্ছে ভাষা সৈনিক আব্দুল গাফফার চৌধুরী। এবারে নদী ও নারী, এই লেখাটা কার? নদী যেভাবে যে কোনো শহরকে সে মায়ের মতো, নারীর মতো আদর সোহাগ দিয়ে ভালোবেসে সকল কষ্ট সে নিয়ে সবাইকে যেভাবে উজ্জীবিত রাখে, ভালো রাখে, সেটা হচ্ছে নদী। যেমন ঢাকাকে যদি আমরা কল্পনা করি, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঢাকা শহর, চারপাশে হচ্ছে বুড়িগঙ্গা নদী। ঢাকা শহরের সকল অত্যাচার, সকল বজ্র আবর্জনা নিজে গ্রহণ করে, কিন্তু ঢাকা শহরকে সে ভালো রাখে। ঠিক একজন নারী যেভাবে সকল অত্যাচার, নির্যাতন, জুলুম নিজে সহ্য করে তার সন্তানদেরকে, সবাইকে ভালো রাখে, ঠিক এইভাবে এই যে উপন্যাস নদী ও নারী, এটা কার লেখা? এটা হচ্ছে বাংলা সাহিত্যের বিখ্যাত ব্যক্তি, তিনি হচ্ছেন হুমায়ুন আজাদ, ডক্টর হুমায়ুন আজাদের লেখা। এবারে পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতাকে আমরা জানি বাংলা সাহিত্যের আমাদের যে বিশ্বকবি, ছোট গল্পের যিনি জনক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি লিখেছিলেন গীতাঞ্জলি, যেটার উপরে নোবেল পুরস্কার পেয়েছেন, যাকে ইংরেজিতে বলা হয় সংস অফারিং, সেই গল্পের যিনি রচয়িতা, এই পোস্টমাস্টার, এই ছোট গল্পের রচয়িতাই হচ্ছেন এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে জিজ্ঞেস করেছে পাপে বিরত থাকো, এটা কোন কারকে? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে বিরত থাকা এরকম যে জিনিস আছে, যেমন পাপে বিরত থাকা, ভয় হওয়া, যেমন বাবাকে বড্ড ভয় হয়। আবার পতিত হওয়া, যেমন বৃষ্টি পড়ে পতিত হওয়া। আর কি আছে? ছেড়ে যাওয়া, যেমন একটা ট্রেন স্টেশন ছেড়ে যাওয়া, এটাকে এই রকম যত শব্দ রয়েছে এইগুলোকে বলা হয় অপাদান কারক। তাহলে এটা হচ্ছে অপাদান। আর সপ্তমী, পাপে যেহেতু এ রয়েছে, সপ্তমী কারক এ অ তে, এটাকে সপ্তমী কারক বলি আমরা। তাহলে অপাদানে সপ্তমী। দুধের মাছি, দুধ যতক্ষণ ভালো থাকে, বিশুদ্ধ থাকে, দুধ খাওয়ার জন্য মাছি আসে, দুধ নাই মাছি চলে যায়। দুধের মাছি মানে হলো সুসময়ের বন্ধু। কবর নাটকটির রচয়িতাকে? তাহলে আমাদের জানা আছে কবর একটা হইল নাটক, যে নাটকটা 1952 সালের ভাষা আন্দোলনের উপরে নির্মিত হয়েছে। আর একটা রয়েছে কিন্তু কবর কবিতা। কবর কবিতা আমরা জানি এটা হলো একটা কবিতা যেটা লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন, যেখানে পল্লী কবি জসিমউদ্দিন এই গল্পে বলা হয়েছে, এই কবিতায় বলা হয়েছে একজন বৃদ্ধ দাদু, তিনি তার জীবনের সকল নিকট আত্মীয়কে হারিয়েছেন, যারা সবাই ঘুমিয়ে রয়েছে এই মাটির নিচে কবরে। এই বৃদ্ধ দাদু তার নাতির কাছে তার এই নিকট আত্মীয় হারানোর ঘটনা এই কবর কবিতায় তিনি বলেছিলেন। শুরুতেই যেখানে রয়েছে নাতির কাছে তিনি ব্যাখ্যা করছেন, বলছেন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। তাহলে এটা হলো সেই কবির কবর কবিতা যেটা লিখেছেন আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। আচ্ছা, আর একটা হচ্ছে কবর নাটক যেটা 1952 সালের ভাষা আন্দোলন, এটা হচ্ছে আমাদের সে হলো মুনির চৌধুরী। আমরা একটু লিখে নিই, এটা হচ্ছে মুনির চৌধুরী। আমরা মুনির চৌধুরী এই স্যারের বিষয়ে আমাদের এটাও জানা আছে, 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ হয়, 16ই ডিসেম্বর যে বিজয় দিবস হয় তার ঠিক 2 দিন আগে
অর্থাৎ 14ই ডিসেম্বর এই বুদ্ধিজীবী দিবসে এই যে কবর নাটকের যিনি রচয়িতা এই মুনির চৌধুরী এই স্যারকে কিন্তু হত্যা করা হয় 1971 সালের 14ই ডিসেম্বর। এভাবে পরবর্তীতে তার আপন ভাই জহির রায়হান দেশ যখন স্বাধীন হয়ে যায় 1971 সালের 16ই ডিসেম্বর, তারপরে তার এই যে আপন ভাই জহির রায়হান এই মুনির চৌধুরীকে কিন্তু খোঁজার জন্য বের হয়েছিলেন। তিনি বের হয়েছিলেন কিন্তু কোনোদিন আর তিনি ফিরে আসেননি। ধরা হয় এই যে মুনির চৌধুরী এই স্যারকে যারা খুন করেছেন, হত্যা করেছেন 71-এর সেই যে রাজাকার বা আলবদর বাহিনী, তারাই হয়তোবা তার যে এই যে ছোট ভাই জহির রায়হানকেও হত্যা করেছে। এবার জিজ্ঞেস করেছে কনজামশন, কনজামশন শব্দের অর্থ কি? কনজামশন শব্দের অর্থ হলো ভোগ, আর কনজিউমার, কনজিউমার শব্দের অর্থ হলো ভোগ্য পণ্য। তাহলে আমরা একটু লিখে ফেলি এটা, ভোগ্য পণ্য। তাহলে কনজিউমার, কনজিউমার শব্দের অর্থ হলো ভোগ্য পণ্য, আর কনজামশন অর্থ হলো ভোগ। এবারে শিষ্টাচার শব্দের অর্থ কি? শিষ্টাচার মানে হলো ভালো আদব কায়দা, নিয়মতান্ত্রিক, নিয়ম শৃঙ্খলা, এটাকে বলা হয় শিষ্টাচার, যেটাকে আমরা বলি সদাচার। এবারে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল শব্দটার সমর্থক শব্দ কি? ফ্লেক্সিবল মানে হলো নমনীয়, ভালো, চমৎকার, সুশৃঙ্খল, এটাকে বলে ফ্লেক্সিবল। এবার জিজ্ঞেস করেছে এটার এরকম সমর্থক আছে কোনটা? সমর্থক আছে এরকম প্লেন, প্লেইন্ট যেটাকে আমরা বলি সমতল, যেখানে বাধা বিপত্তি নাই সেটাকে প্লেইন্ট বলে। এবারে জিজ্ঞেস করেছে হি ইজ অ্যাকাউন্টেবল ড্যাশ অথরিটি ফর হিজ অ্যাকশন। তাহলে অ্যাকাউন্টেবল যদি থাকে, অ্যাকাউন্টেবল, অ্যাকাউন্টেবলের সাথে সবসময় টু হয়, অ্যাকাউন্টেবল টু, অ্যাকাউন্টেবল টু মানে হিসাব দেওয়া। হি ইজ অ্যাকাউন্টেবল টু দ্য অথরিটি ফর হিজ অ্যাকশন, তার কাজের জন্য সে হিসাব দেবেন বা দায়ী থাকবেন কোথায়? তার কর্তৃপক্ষের কাছে। এবার হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং জিজ্ঞেস করছে অ্যাকমোডেশন। তাহলে অ্যাকম শব্দটা মনে রাখতে হবে, প্রথম হলো এক, তারপরে কম, তারপরে মো, তারপরে ডেশন, এক কম মোডেশন। তাহলে এক কম মোডেশন। এবারে জিজ্ঞেস করেছে দ্য অ্যান্টোনিম ফর ইনোসেন্ট, ইনোসেন্টের অ্যান্টোনিম কি? ইনোসেন্ট মানে দেখতে যাকে খুব সুন্দর, যার কাজে কোনো ভুল ত্রুটি নাই, এটাকে ইনোসেন্ট বলে। তাহলে ইনোসেন্টের বিপরীত কি হবে? গিল্টি। ইনোসেন্ট মানে যার কোনো দোষ হয় না, দোষ ত্রুটি মুক্ত, সে হলো ইনোসেন্ট। আর গিল্টি মানে হলো যিনি দোষী, যিনি দোষ করেন তিনি হলেন গিল্টি। টু গেট অ্যালং উইথ, টু গেট অ্যালং উইথ কারো সাথে লেগে থাকা। এই যে পেন্সিলটাকে আমি লাগিয়ে রেখেছি, কোথাও কোনো কিছু যদি লেগে থাকে, এই যে আমার দুই হাত লেগে আছে একটার সাথে একটা, এটাকে বলা হয় টু গেট অ্যালং উইথ। এটাকে বলা হয় টু অ্যাডজাস্ট, মানে লেগে থাকা। লেগে থাকা, লেগে থাকা মানে কি? কোনো বিষয়ের সাথে কোনো কিছু লেগে থাকা, একসাথে লেগে থাকা। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে, এটার ভয়েস জিজ্ঞেস করেছে। হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে, প্রশ্নবাচক চিহ্ন। হু থাকলে বাই হোম দিয়ে শুরু হবে, বাই হোম। এরপরে প্রশ্ন থাকলে বাই হোম, এম আগে চলে আসবে, বাই হোম এম আই বিং কল। ওকে, ভয়েস করছি এই জন্য, এই যে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, আমি এম আই বিং কল। দ্য ওয়ার্ড লুনার, লুনার মানে হলো একটা নবযান, এই লুনারে চড়ে কিন্তু চাঁদে গিয়েছিল। যারা চাঁদে গিয়েছিল তারা কিন্তু যে যানটাই গিয়েছিল সেটার নাম লুনার। এটা হলো মুন, যারা চাঁদে যায় সেটাই মুনে করে গিয়েছে। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। ওকে, যদি এরকম দিন থাকে, যদি নির্দিষ্ট সংখ্যা থাকলে তাহলে হবে ফর, যদি সংখ্যা থাকে তাহলে ফর হবে ফর, আর যদি সংখ্যা না থাকে তাহলে হবে সিন্স। ওকে, সে 3 ঘন্টা ধরে পড়ছে, তাহলে ফর 3 আওয়ার্স, 3 আওয়ার্স। 5 দিন ধরে জ্বর, 5 ফর 5 ডেজ। আর যদি শুক্রবার থেকে অসুস্থ তাহলে হবে সিন্স। 5, 7, 10, 20, 50 এরকম সংখ্যা থাকলে ফর হবে, সংখ্যা না থাকলে সিন্স হবে, এটা সিন্স হবে। এ বেকারস ডজন, এ বেকারস ডজন মানে কি? 13টা জিনিস নিয়ে যদি কোনো কিছু একটা সেট করা হয় এটাকে বলে বেকারস ডজন। একজন বেকারস ডজন, এ বেকারস ডজন
13টা জিনিস, যেমন 13টা বই যদি কারো থাকে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, ধর্ম, হিন্দু, আর কি আছে, বৌদ্ধ, খ্রিস্টান বই, সকল ধরনের বই খাতা, এরকম 13টা জিনিস দিয়ে একটা সেট করলাম, এটাকে বলা হয় এরকম এ বেকারস ডজন। এবার জিজ্ঞেস করেছে বিউটিফুলের ভার্ব কি? বিউটিফুল মানে সুন্দর, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ সুন্দর। আর এটাকে বিউটিফাই সুন্দর করা, আমি আমার বউকে সুন্দর করি, আমি আমার প্রিয়তমাকে সুন্দর করি, আই বিউটিফাই মাই ওয়াইফ। বিউটিফাই, বিউটিফাই হলো সুন্দর করা। এবার প্লুরাল শব্দ, মাউসের প্লুরালটা কি? মাউস হলো ইঁদুর, একটা ইঁদুর যদি থাকে সেটাকে বলে মাউস। আমি একটা ইঁদুর ধরেছি, আই হ্যাভ কট এ মাউস, আমি একটা ইঁদুর ধরেছি। আমি 5টা ইঁদুর ধরেছি, আই হ্যাভ কট মাইস 5 মাইস। মাইস, মাউস হলো এক বচন, মাইস হলো বহু বচন। হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউনটা হবে সেলফ, যত ধরনের সেলফ হবে এটাকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। মাই সেলফ, ইয়োর সেলফ, এরকম মাই সেলফ। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এর মধ্যে কারেক্ট কোনটা সেটা জিজ্ঞেস করেছে। এখানে বলছে ওয়াইজার। ওয়াইজার মানে আমরা বুঝি এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি হলো দুইজনের মধ্যে যদি থাকে সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন এখানে বলছে যে সে তার ভাইয়ের চেয়ে বেশি জ্ঞানী, অধিক জ্ঞানী। হি ইজ ওয়াইজার দেন হিজ ব্রাদার, এটা হবে। যেমন ওয়াইজারের আগে আবার মোর হবে না, ওকে, এটা কম্পারেটিভ ডিগ্রি, মোর আসবে না এখানে। এবার জিজ্ঞেস করেছে দ্য স্টাডি অফ প্লান্টস, অর্থাৎ গাছপালা নিয়ে যে পড়াশোনা, সেই বিদ্যাকে কি বলে? এটাকে বলা হয় বোটানি। জুওলজি আমরা জানি প্রাণী নিয়ে পড়া, জিওলজি মানে ভূতত্ত্ব নিয়ে পড়া, পৃথিবী নিয়ে পড়া। ফাইন্ড দ্য ম্যাসকিউলিন জেন্ডার অফ বি, বি মানে হলো মৌমাছি। মৌমাছি মানে কি? স্ত্রী মৌমাছি, যেটাকে বলি স্ত্রী মৌমাছি, ওকে। বি হলো মৌমাছি, স্ত্রী মৌমাছি। ড্রোন হলো রাজা, রাজা মৌমাছি যেটা, সেটাকে বলা হয় ড্রোন। আর বি হইল স্ত্রী মৌমাছি, রানী মৌমাছি যেটা। এবারে জিজ্ঞেস করেছে টু বার্ক দ্য আইস, ওকে, আবার বলছি একটু শব্দটা, টু ব্রেক দ্য আইস। টু ব্রেক দ্য আইস অর্থাৎ বরফ গলে যাওয়া, মানে সম্পর্ক ভালো হতে থাকা, এটাকে বলে টু ব্রেক দ্য আইস। তার মানে হলো টু এন্ড দ্য সাইলেন্স, অর্থাৎ কারো নীরবতা যদি ভেঙে যায়, অর্থাৎ একজন রাগ হয়ে গম্ভীর হয়ে বসে আছে, এই কথা বলছে না, প্রেমিকা ধাক্কা দিচ্ছে, এই তোমার কি হয়েছে, তখন সে কথা বলা শুরু করেছে। নীরবতা ভেঙে যাওয়া মানে হলো টু ব্রেক দ্য আইস। এবার জিজ্ঞেস করছে এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, যদি কেউ তার নিজের জীবনী লেখে এটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। যদি কোনো ব্যক্তি তার নিজের জীবনী লেখে এটাকে বলে অটোবায়োগ্রাফি। এবার জিজ্ঞেস করছে এটা কালেকটিভ নাউন মানে কি? কালেকটিভ মানে হলো সমষ্টিবাচক, একসাথে অনেকজনকে বুঝায়। তার মানে এটা দিয়ে বোঝানো হয় আর্মি। আর্মি বললে সকল আর্মিকে বোঝানো হয়। আর যদি একজন আর্মি বলি তাহলে হবে এন আর্মি, একজন আর্মিকে চিনি, আই নো এন আর্মি, একটা আর্মিকে চিনি। আর যদি বলি সকল আর্মি ভালো, আর্মি আর গুড, কালেকটিভ নাউন। দ্য পাস্ট পার্টিসিপল অফ বাইট, বাইটের পাস্ট পার্টিসিপল হলো বিটেন, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার জিজ্ঞেস করছে প্যাসিভ ফর্ম, আই নো হিম, আমি তাকে চিনি, এটার প্যাসিভ ফর্ম, ওকে। হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি। এবার জিজ্ঞেস করছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 মিটার, এই এক বাহুর দৈর্ঘ্য 5 মিটার, একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 5 মিটার, ওকে। একটা বর্গক্ষেত্রের কথা বলে দিয়েছে, একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু 5 মিটার, 5 5 5, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 5 5 25 মিটার। এবার এই তিনটাকে গুণ করেছে, গুণ করলে কত হবে? এখানে 1 1 1 গুণ করলে হবে 1, দশমিক আছে কয়টার পরে? 3টা, 2টা, 5টা, একটা 6টা, 6টার পরে, অর্থাৎ দশমিকের পর 6টা হবে। তাহলে এখানে আছে 5টা 0 আর একটা 1, 6টা আছে দশমিকের পর। ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি, 3 কোণ মিলে হবে ত্রিভুজের 180 ডিগ্রি, আর চতুর্ভুজ মিলে হবে 360 ডিগ্রি। x প্লাস ওয়াই হলো 7, x মাইনাস ওয়াই হলো 3, xy এর মান কত? তাহলে xy এর মান কত হবে? আমরা জানি x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার
মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার, তাহলে কত হবে টোটাল 7 ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার, 7 7 49 ডিভাইডেড বাই 4 মাইনাস 4 3 3 আর 9 কত হবে, যোগ বিয়োগ করলে 4, টোটাল হবে 10। আমরা যদি করি এটা 10 হয় টোটাল। এবার 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মনে রাখা আমরা বলছিলাম এটা জাদুর মাধ্যমে মনে রাখবো। আমার মোবাইলের যে পাসওয়ার্ড সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা 4422 322 321। তাহলে 4422 322 321 এই হলো মৌলিক সংখ্যা। 30 পর্যন্ত এই হলো 10, এই হলো 20, এই হলো 30, তাহলে 30 পর্যন্ত হইলো টোটাল 10টা। একটা দ্রব্য 500 টাকায় কিনে 10% লাভে বিক্রি করব, 100 টাকায় লাভ করব 10 টাকা, 500 টাকায় করব 50 টাকা, তাহলে 500 টাকায় কিনলে টোটাল বেচবো 550 টাকা। একটা বৃত্তের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, পরিধি কত, পরিধি হলো 2 পাই আর। তাহলে এখানে আমাদের 2 আর এর মান দেওয়া আছে কত 14 ইন্টু 22/7, এই হলো পাইয়ের মান বসাই দিলাম এই 22/7। এবার কাটাকাটি করি, 7 7 দুগুণে 14, তাহলে কত থাকবে আমাদের, ওকে তাহলে 2 দুগুণে 4, 22 দুগুণে কত 22, 4 22 কত হবে 88 হবে, 88। ওকে পরিধি কত, পরিধি আমরা জানি, পরিধি মানে কি একটা ঘূর্ণনে যতটুকু যায় 2 পাই আর, 2 আর মানে কি হবে 28। ওকে তাহলে আমরা জানি যে 2 পাই আর, এখানে 2 পাই এর মান হলো 22/7, ব্যাসার্ধের মান হলো 14, কাটাকাটি গেল থাকে 2 4 88। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কোথায় কত, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হইল এ প্লাস বি ইন্টু এ স্কয়ার এ মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। 2 4 8 16, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডবল হয়ে গেছে, 2 এর ডবল 4 8 16, এরপরে হবে 32। 60 জন ছাত্রের মধ্যে 42 জন পাস ফেল করেছে, তাহলে পাস করলো কয়জন, বিয়োগ করলে 18 জন। 60-এ পাস করছে 18 জন, একজনে কতজন পাস করবে, 100 জনের মধ্যে কতজন, তাহলে উপরে 100 গুণ হবে, 0 0 কাটা যায়, 3 6 18, 3 10 30%, 100-র মধ্যে 30% পাস করেছে। মানবদেহে রোহিত রক্তকণিকা হলো 120 দিন পর্যন্ত বাঁচে, 120 দিনের পর অটো মারা যায়। এই জন্য ডাক্তাররা বলে যে রেগুলার রক্ত দাও, রক্ত তুমি দিলেও এটা মারা যাবে, রক্ত না দিলেও তুমি না দিলেও এটা 4 মাস পর পর এটা মারা যাবে, সুতরাং রক্ত দেওয়াটা বেটার। কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়, ভিটামিন এ এর জন্য রাতকানা রোগ হয়। কোনটি জীবন্ত জীবাশ্ম, এটা হইলো সাইকাস। যারা হাজার হাজার বছর ধরে, হাজার হাজার বছর আগের কোনো গাছ বা কোনো প্রাণীর কোনো একটা প্রজন্ম যদি বেঁচে থাকে সেটাকে বলে জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম, সেটা হলো সাইকাস। কোন কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মূল হইল কি তার নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা মানে সবাইকে দিতে পারে, ও গ্রুপকে বলা হয়, রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। ওকে রক্তের গ্রুপ আবিষ্কার করেন বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। তাহলে এই যে 4টা রক্তের গ্রুপ, একটা এ, একটা বি, এ বি এবং ও হইলো সবাইকে দিতে পারে, ওকে, আর এ বি হলো সর্বজনীন গ্রহিতা, সবাইকে নিতে পারে। শব্দের গতি সবচেয়ে বেশি হইলো কঠিন মাধ্যমে, এখানে হইলো 5300 মিটার পার সেকেন্ড, তরলে হইলো 1450 মিটার পার সেকেন্ড, বায়ুতে 332 মিটার পার সেকেন্ড, আর শূন্যের মধ্য দিয়ে শব্দ চলে না। যদি কোথাও সব মাধ্যম না থাকে, বায়ু না থাকে, তাহলে শব্দ শোনা যাবে না। সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে, সোডা ওয়াটারে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে, কার্বন ডাই অক্সাইড গ্যাস। সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া, 23 জোড়া মানে 46টা। এর মধ্যে দেহের মধ্যে থাকে 22 জোড়া, আর আমাদের সেক্স ক্রোমোজোম যেটা দিয়ে পুরুষ না মহিলা হবে সেটা দিয়ে হয় 1 জোড়া, এই হলো টোটাল 23 জোড়া, 46টা। দেহে হইলো কোষ থাকে 22 জোড়া, আর 1 জোড়া থাকে ক্রোমোজোম হলো সেক্সে।
কোনটি সংক্রামক ব্যাধি? যে সমস্ত ব্যাধিগুলা হাসি কাশি একজনের পরস্পরের মাধ্যমে ছড়ায় সেটাকে বলে সংক্রামক ব্যাধি। ক্যান্সার এভাবে ছড়ায় না, ডায়াবেটিস এভাবে ছড়ায় না, হৃদরোগ হার্ট রোগটা এভাবে ছড়ায় না। তবে হাম মানে গায়ে যে গুটি পেঁচড়া ওঠে এটাকে হাম বলে, স্কাবিস বলে। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্নাশয় থেকে। অগ্নাশয়, যেটাকে ইংরেজিতে বলা হয় প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস বলা হয়, প্যানক্রিয়াস অগ্নাশয়। এখানে হাইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এইরকম নামে কোষ আছে অগ্নাশয়, সেইটাই মূলত ইনসুলিন নিঃসরণ করে। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা? আমরা জানি বুধ, শুক্র, পৃথিবী। ওকে, তাহলে এটা শুক্র হইল পৃথিবীর কাছে, শুক্র। ওজোন স্তরকে ধ্বংস করে সিএফসি, সবচেয়ে বেশি দায়ী হইল সিএফসি। তারপর কার্বন ডাই অক্সাইডও দায়ী, তবে একটু কম, সবচেয়ে বেশি সিএফসি। সিএফসি মানে হইল ক্লোরোফ্লোরোকার্বন। আমিষ জাতীয় খাদ্য হজম করে কে? আর আমিষ জাতীয় খাদ্য হজম করে হলো ট্রিপসিন। আমিষ জাতীয় খাদ্য হজম করে সবসময় ট্রিপসিন, এটা মনে রাখতে হবে, ট্রিপসিন। কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? একটা কোষের যত শক্তি সব থাকে হইলো মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে সব শক্তি জমা থাকে, এই জন্য এটাকে বলা হয় কোষের শক্তিঘর। হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, এটা লাল ধরনের। ওকে, এই জন্য রক্তের রং কিন্তু লাল হয়। এটা মূলত প্রোটিন বা আমিষ, হিমোগ্লোবিনটা প্রোটিন বা আমিষ। ডেঙ্গু জ্বরের বাহক অ্যানোফিলিস নামক স্ত্রী। ডেঙ্গু জ্বর হয় এডিস মশার কারণে, আর অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ হয়। অ্যানোফিলিস নামক স্ত্রী মশার কামড়ে ম্যালেরিয়া জ্বর হয়, এটাও এক ধরনের জ্বর। আর এডিস মশায় কামড় দিলে ডেঙ্গু জ্বর হয়, এটাও এক ধরনের জ্বর। কিউলেক্স মশায় যদি কামড় দেয় তাহলে গোদ রোগ হয়। টেস্টিং সল মানে হলো মনোসোডিয়াম গ্লুটামেট, মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। মনোসোডিয়াম গ্লুটামেট হলো টেস্টিং সল। বিভিন্ন জিনিস খাওয়ার সময় একটু টেস্টিং সল্ট আমরা দিই, মশলা দিই, নুডলস রান্নার সময় টেস্টিং সল্ট দিই, বড়ই খাওয়ার সময় টেস্টিং সল্ট দিই। নবায়নযোগ্য শক্তির উৎস কি? সকল নবায়নযোগ্য যত শক্তির উৎস হলো সূর্য। সূর্য নাই মানে পৃথিবী নাই, মহাবিশ্ব নাই, সবাই শেষ। দুধের শর্করাকে কি বলে? দুধ মানে হলো ল্যাকটোজেন। বাজারে দুধ কিনতে পাই, ল্যাকটিক অ্যাসিড। উদ্ভিদের পাতা সবুজ হয় কারণ এটার মধ্যে ক্লোরোফিল রয়েছে, ক্লোরোফিলের কারণে এটা সবুজ দেখায়। কোনটি সবচেয়ে হালকা গ্যাস? যত গ্যাস রয়েছে হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা গ্যাস। এই গ্যাস সবচেয়ে হালকা, যত গ্যাস রয়েছে হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা গ্যাস। পেনিসিলিন কি আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং, তিনি পেনিসিলিন আবিষ্কার করেন। এটা একটা অ্যান্টিবায়োটিক, যখন কোনো ওষুধে কাজ হয় না তখন অ্যান্টিবায়োটিক খেতে হয়, এটা আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন। ওকে, আর লুই পাস্তুর হলো পাস্তুরাইজেশন আবিষ্কার করে। আমরা লিকুইড দুধ স্বাভাবিক তাপমাত্রা থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে কমাই, নিচের দিকে কমাই, 18 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলে, সেলসিয়াসে রাখলে দুধটা আর পচে না। বাজার থেকে দুধ আনি আমরা, মিল্ক বিটা ফ্রেশ, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন থাকে, সে পচে না। কারণ কি? ওটা পাস্তুরাইজেশন করা হয়েছে। কেমনে করা হয়? স্বাভাবিক তাপমাত্রা হইলো প্রতিদিনের 26-27 ডিগ্রি, সেখান থেকে কমিয়ে 18 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, তখন ওই দুধটা আর পচে না। এটাকে পাস্তুরাইজেশন বলে, এটা লুই পাস্তুর তৈরি করেছেন। ডিএনএ মানে হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটাকে ডিএনএ বলে। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, প্রেসার কুকারে, কারণ চাপ বেশি। উচ্চ চাপে স্ফুটনাঙ্ক কমে যায়। উচ্চ চাপে, এই যে উচ্চ চাপ ব্যবহার করি, উচ্চ চাপে আমরা স্পিড, এখানে উচ্চ চাপ দিই প্রেসার কুকারে, প্রচুর চাপে স্ফুটনাঙ্ক বাড়াই ফেলায়।
ফল পাকাতে কোনটা ব্যবহার করি? ফল পাকাতে আমরা ইথিলিন ব্যবহার করি, আর ফল যাতে না পচে এজন্য ফরমালিন ব্যবহার করি। ফরমালিনটা খুব খারাপ জিনিস, এটা ব্যবহার করলে ফলটা পচে না, 15 দিন 20 দিন থাকে, কিন্তু এটা পেটের মধ্যে ঢুকলে খুব ক্ষতি হয়। আর ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের লুই আইকান, মার্কিন যুক্তরাষ্ট্রের এই নাগরিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন কতজন? 7 জন। এরা সবাই কিন্তু মুক্তিযুদ্ধে মারা গেছে, মহান ভূমিকা নিয়ে মারা গেছে, এই জন্য তাদেরকে বীরশ্রেষ্ঠ দেওয়া হয়েছে। আর যারা জীবিত রয়েছে তাদের সর্বোচ্চ খেতাব হচ্ছে বীর উত্তম। সোয়াস অফ নো গ্রাউন্ড, আমাদের বঙ্গোপসাগরের মধ্যে সবচেয়ে যে অংশটা খাড়ি, যে অংশে তিমি মাছ চলে, খুব গভীর, এখানে সাধারণত জাহাজগুলো চলতে চায় না, প্রচুর পানি, এখানে প্রচুর স্রোত, এখানে তিমি মাছ চলে। এটা বঙ্গোপসাগরে সোয়াস অফ নো গ্রাউন্ড, সবচেয়ে গভীর খাত। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা? সেন্ট মার্টিন যে দ্বীপ রয়েছে তার গায়ে প্রচুর প্রবাল, শৈবাল, ছত্রাক এইগুলো রয়েছে, এটা সেন্ট মার্টিনে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 153টা, আর ভাগ রয়েছে, বিভাগ রয়েছে 11টা। অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে আমরা বলি হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা জেনেভার, কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটা 7ই এপ্রিল হলো বিশ্ব স্বাস্থ্য দিবস। এসডিজি মানে কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এখানে টোটাল গোল বা টার্গেট বা উদ্দেশ্য রয়েছে 17টা। পরীক্ষায় আছে এসডিজি টার্গেট কয়টা? 17টা। এটা 2016 সাল থেকে 2030 সাল হইলে এটার মধ্যে ফিল আপ করতে হবে এই 17টা। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? বাংলাদেশের দীর্ঘতম মানে লম্বা, লার্জেস্ট, লঙ্গারেস্ট যেটাকে বলি, দীর্ঘতম হইল পদ্মা, আর বৃহত্তম, গভীরতম সেটা হবে মেঘনা। হু এর সদর দপ্তর কোথায়? একটু আগে আমরা বলেছিলাম এটা সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। আর নিউ ইয়র্কে হইল জাতিসংঘ, ইউএন, ইউনাইটেড নেশনস, ওকে, জাতিসংঘ, ইউনাইটেড জাতিসংঘ যেটাকে আমরা বলি, জাতিসংঘের সদর দপ্তর, জাতিসংঘের সদর দপ্তর। ঐতিহাসিক 6 দফা দাবি কত সালে পেশ করা হয়? এটা 1966 সালে। কোথায়? পাকিস্তানের সেই যে লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 6 দফা দাবি পেশ করেছিলেন বাঙালির পক্ষ থেকে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, মুজিবনগরের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, তিনি ছিলেন হলো প্রধানমন্ত্রী। আর অস্থায়ী রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। মোনালিসা একটা চিত্রকর্ম। এই মোনালিসা এমন একজন নারীর চিত্র যে নারীর হাসি খুবই রহস্যময়, সারা বিশ্বের গবেষকরা এখনো বের করতে পারলেন না এই মোনালিসার বাড়ি কোথায় এবং তার এই হাসির রহস্য কি। এই চিত্রটা এঁকেছিলেন পাবলো পিকাসো, এনার বাড়ি হলো স্পেন, ওকে। লিওনার্দো দা ভিনসি, ইতালির লিওনার্দো দা ভিনসি, তিনি এঁকেছিলেন এই মোনালিসার চিত্রকর্মটি। জাপানের মুদ্রার নাম হলো ইয়েন, ইউএন হলো জাপানের মুদ্রার নাম। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য হলো 10:6, তবে এটাকে 2 দিয়ে ভাগ করলে এটাও হতে পারে, দুইটাই কারেক্ট, খও কারেক্ট, গও কারেক্ট। তবে 2টা কারেক্ট থাকলে প্রথমটা দেওয়াটাই উচিত, খ এখানে বেশি, 2টা কারেক্ট থাকলে প্রথমটা দিতে হবে। এপিজে আব্দুল কালাম কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? ভারতের রাষ্ট্রপতি ছিলেন, যিনি বলেছিলেন তোমরা যে জাগ্রত অবস্থায় যেটা স্বপ্ন দেখো সেটা কিন্তু স্বপ্ন না, অর্থাৎ ঘুমিয়ে যেটা দেখো সেটা স্বপ্ন নয়, ওকে। যে স্বপ্ন হইলো এমন যেটা তোমাকে ঘুমাতে দেয় না, সেটাই হচ্ছে তোমার স্বপ্ন। বিশ্বের ফুসফুস বলা হয় কাকে? বিশ্বের ফুসফুস বলা হয় আমাজন বনকে। এই বনই সারা বিশ্বকে বাঁচিয়ে রাখছে। বনের যে গাছ, সেই গাছ যে আমাদেরকে যে অক্সিজেন সরবরাহ করে সেটা দিয়েই বিশ্ব বেঁচে আছে, এই জন্য আমাজনকে বলা হয় বিশ্বের ফুসফুস। আর বাংলাদেশের ফুসফুস বলবো কাকে? সুন্দরবনকে।
কম্পিউটারের জনক কে? চার্লস বেবেজ, তিনি হলেন কম্পিউটারের জনক চার্লস বেবেজ। এবার কোভিড-19 এই রোগটি কোন ভাইরাসের কারণে হয়? এটা একটা ভাইরাস জনিত রোগ। ওকে, এটা আমাদের কোভিড মানে কি? করোনা ভাইরাস। কোভিড মানে করোনা, এই কোভিড মানে হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস 19, এটা 2019 সালে শুরু হয়েছিল। বাংলাদেশে 2020 সাল থেকে আক্রমণ শুরু হয়েছিল। এটা হইল এই যে কোভিড-2 এই ভাইরাস, সার্স কোভিড-2। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, পর্বতশৃঙ্গ মানে কি? এই যে পর্বত রয়েছে, এই যে পর্বতের মাথার উপরে এই যে উঁচু ধারালো যে সিংহের মতো থাকে, সেটাকে পর্বতশৃঙ্গ বলা হয়। সর্বোচ্চ হইল সাকাফাং, এইটা হইল প্রথম। সাকাফাং এটা হইল প্রথম, আর কেওক্রাডাং হইল দ্বিতীয়, আর তাজিংডন হইল দ্বিতীয়। তাজিংডন দ্বিতীয়, কেওক্রাডাং হলো তৃতীয়। সাত ভাই চম্পা এটা কোথায় রয়েছে? এটা ঢাকা বিমানবন্দরে রয়েছে। বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বিমানবন্দর, সেখানে রয়েছে। একজন নার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক গুণ কোনটা? একজন যারা নার্স হতে চায় তার সবচেয়ে ভালো হতে হবে, তাকে সহানুভূতি হইতে হবে এবং ধৈর্যশীল থাকতে হবে। রোগী আসলে কোনোভাবেই ধৈর্য হারানো যাবে না। দ্য লেডি উইথ ল্যাম্প কাকে বলা হয়? ওকে, যিনি একটা যুদ্ধে এইভাবে ল্যাম্প নিয়ে নিয়ে সেই যোদ্ধাদের, আহত যোদ্ধাদের সেবা করেছিলেন, তাকে বলা হয় লেডি উইথ ল্যাম্প। তার নাম হলো ফ্লোরেন্স নাইটিঙ্গেল। রোগীর ব্যক্তিগত তথ্য গোপন রাখা একজন নার্সের কোন ধরনের দায়িত্বের মধ্যে পড়ে? একজন নার্সের কাছে আসলে বিভিন্ন ধরনের অসুবিধা সুবিধা নিয়ে আসেন, অনেক গোপনীয় বিষয় একজন নার্সের সাথে শেয়ার করে। একজন নার্স হিসেবে, আদর্শ নার্স, সেই গোপন বিষয়গুলোকে গোপন রাখতে হবে, সেটাকে পাবলিকের কাছে বলা যাবে না। এটা তার কেমন দায়িত্ব? এটা তার নৈতিক এবং পেশাগত দায়িত্ব। তাহলে আমরা কিন্তু এই মডেল টেস্টের যে 100 প্রশ্ন সব সমাধান করে ফেললাম। এটা হলো মডেল টেস্ট 1 এর যে প্রশ্ন 100 সেইগুলা। এর মধ্যে কি কি প্রশ্ন ছিল? বাংলা ছিল, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, আর ছিল নৈতিক মূল্যবোধ। তাহলে এই 100 প্রশ্নের সমাধান এখানেই শেষ হয়ে গেল। তোমরা ভালো করে পরীক্ষা দিতে থাকো। আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই মডেল টেস্টের সব প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। পরবর্তী ধারাবাহিকতায় কিন্তু মডেল টেস্ট 2 থাকবে, 3 থাকবে, 4, 5, 7 এভাবে 10টা থাকবে। সুতরাং রেগুলার পড়তে থাকো। এবং এই যে ইউটিউব চ্যানেল আমাদের যেটা রয়েছে ইনোভেশন শিক্ষা পরিবার, সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, নৈতিক মূল্যবোধ, এগুলোও কিন্তু এখানে রয়েছে। এই ইউটিউব চ্যানেল যেটা আমাদের, এটার নাম হচ্ছে ইনোভেশন শিক্ষা পরিবার। সেখান থেকে তোমরা সাজেশনগুলো দেখো এবং আমাদের এই মডেল টেস্টগুলো ভালো করে দাও, বাসায় বসে প্র্যাকটিস করো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।